প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ফেসবুক লাইভে আজকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই করোনা মহামারীর প্রকোপে সারা বিশ্ব যখন লকডাউন অবস্থায় আছে, ছাত্রছাত্রীরা ক্লাসে আসতে পারতেছে না, শিক্ষকরা ক্লাস নিতে পারতেছে না। এই সময়কে কাজে লাগানোর সুবিধার্থে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এর সহযোগিতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য ফেসবুক লাইভের ক্লাসের আয়োজন করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লিয়ার শোনা যাচ্ছে কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিষয়ভিত্তিক ক্লাসের আজ চতুর্থ অধ্যায়। তোমরা ইতিমধ্যে ক্লাস রুটিন পেয়ে গেছো। ক্লাস রুটিন অনুযায়ী তোমরা নিয়মিত ক্লাস করতেছো। আজকে আমরা আমার সাথে তোমার যে ক্লাস মেশিন শপ প্র্যাকটিস 3 এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস শুরুর আগেই তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমরা খাতা এবং কলম নিয়ে অপেক্ষা করবে, কেননা আমরা জানি লিখতে হবে খাতায়, রাখতে হবে মাথা। আর এই খাতার লেখায় তোমরা ক্লাসের পরে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে খাতাগুলো জমা দিবে। এটাই হোমওয়ার্ক হিসাবে জমা দিবে, এটাই কন্টিনিউয়াস মার্ক হিসাবে তোমাদের কাছে তোমরা প্রাপ্য হবে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের সাবজেক্ট মেশিন শপ প্র্যাকটিস 3 67043। চতুর্থ অধ্যায়ের এখানে যে মেশিন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেপার মেশিন। শেপার মেশিন এই অধ্যায়ে আমরা শেপার মেশিনের 7টা অংশ নিয়ে আলোচনা করব। শেপার মেশিনের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ, শেপার মেশিনের বিভিন্ন অংশ এবং তার ব্যবহার, কুইক রিটার্ন মেকানিজম, র্যাম, স্ট্রোক লেন্থ এবং কাটিং স্পিড অ্যাডজাস্টমেন্ট, শেপার মেশিন টেবিলের ওয়ার্ক পিস সেটিং টেকনিক, শেপার মেশিনের গুরুত্বপূর্ণ কাজের প্রক্রিয়া, শেপার মেশিনের স্পেসিফিকেশন, শেপার মেশিন ব্যবহারকালের নিরাপত্তামূলক সাবধানতা সমূহ। শেপার মেশিন, তোমরা অবগত আছো শেপার মেশিন একটা স্ট্যান্ডার্ড মেশিন টুলস। বিভিন্ন প্রকার কাটিং টুলস ব্যবহার করে বিভিন্ন প্রকার ধাতব পদার্থের উপর আনুভূমিক, উলম্ব এবং কৌণিক সমতল তৈরি করেই শেপার মেশিনের কাজ করা হয়। শেপার মেশিনে যে অপারেশন করা হয় তাকে বলা হয় শেপিং, অর্থাৎ শেপিং করা হয়, এটাই হচ্ছে শেপার মেশিনের কাজ। তোমরা একটা শেপার মেশিনের চিত্র দেখতে পাচ্ছ। শেপার মেশিনের বিভিন্ন অংশ আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এখানে আছে টুল হেড, বা এইখানেই মূলত কাটিং টুলসটা থাকে। আর এইটা হচ্ছে র্যাম, এই র্যামটা এদিকে আসা যাওয়া করে। এখানে টেবিল, এই টেবিলের উপরে বাইস থাকে, বাইসের মাধ্যমে আমরা যে বস্তুটাকে আমরা কাটিং করব বা শেপিং করব সেই বস্তুটাকে আমরা এখানে রাখি। আর নিচে এখানে বেস, পুরা মেশিনটার ভিতরে গিয়ার মেশিন এগুলা এটার ভিতরে থাকে। এখানে থাকে বেস, আর নিচে একটা ফাউন্ডেশন থাকে, এই কলামের উপরে এভাবে থাকবে। আমরা ডিটেলস ভিতরে আরো দেখব। শেপার মেশিনকে আমরা সাধারণত বৈশিষ্ট্য বা কাঠামোর বৈশিষ্ট্য অনুসারে আমরা 3 ভাগে ভাগ করি: কলাম অর পিলার টাইপ শেপার মেশিন, বক্স বেড টাইপ শেপার মেশিন, ওপেন সাইড শেপার মেশিন। র্যামকে অগ্র পশ্চাতের উপর ভিত্তি করে যান্ত্রিক ব্যবহার অনুসারে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্র্যাঙ্ক টাইপ, একটা হচ্ছে গিয়ার টাইপ, আর একটা হচ্ছে হাইড্রোলিক টাইপ। র্যামের অবস্থান এবং বাটালির যাতায়াতের প্রকার অনুসারে 2 ভাগে ভাগ করতে পারি: হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল টাইপ। টেবিলের ডিজাইন অনুসারেও আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড শেপার, আরেকটাকে আমরা বলি ইউনিভার্সাল শেপার। এটা আমরা এখানে আলোচনা করব। আমরা বিভিন্ন প্রকার শেপারের চিত্র এখানে দিয়েছি। শেপারের যে বিভিন্ন অংশ আমরা যে চিত্র নিয়ে যে আলোচনা করেছিলাম, যেমন টেবিল, টুল পোস্ট বা টুল হেড, এই যে আমরা টেবিলটা এখানে দেখতে পারতেছি, টুল পোস্ট এই অংশটা, স্যাডেল যে অংশটা থাকবে
তারপরে টুল স্লাইড, টুল পোস্ট ক্ল্যাম্পিং, ক্ল্যাম্পার বক্স, ডাউন ফিট হ্যান্ডেল, ক্রস রেল, ক্র্যাঙ্ক হ্যান্ডেল, ক্রসফিট স্ক্রু, ক্রসফিট হ্যান্ড হুইল এবং পল। এর সাথে সাথে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মোটর। একটা অংশকে যদি আমরা আলাদা করে সুন্দরভাবে দেখতে চাই, যেমন যে টুল বিটের যে অংশটা, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কাটিং টুলস আমরা এখানে এই জায়গাটাতে ফিট করি। এখানে দেখো নাট সিস্টেম আছে, এখানে টুলের জন্য একটা টুল হোল্ডার আছে। এই টুল হোল্ডারটাকে এখানে ধরে রাখার জন্য দেখো আমার মাউসের কার্সার লড়াচড়া করতেছে যে জায়গাটায়, টুল পোস্ট ক্ল্যাম স্ক্রু, এখানে স্ক্রুর দ্বারা এটাকে টুল পোস্টটাকে আটকে ধরা হয়, এটা টুল পোস্ট। আর এই অংশটাকে বলা হয় ক্ল্যাপার বক্স। এই যে পুরা এটা হচ্ছে ক্ল্যাপার বক্স। আর এই ক্ল্যাপার বক্সের সামনের অংশটা অ্যাপ্রন, অ্যাপ্রনটাকে আটকায় ধরার জন্য আছে ক্লাম বোল্ট, এই যে এটা ক্লাম বোল্ট। আর এটা হচ্ছে স্লাইড, এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমরা এটাকে স্লাইডটাকে চেঞ্জ করতে পারি। আর উপরে আছে ডাউন ফিট হ্যান্ডেল, এইটাকে আমরা নিচের দিকে ডাউন করতে পারি, আপ করতে পারি, এই হ্যান্ডেলের মাধ্যমে আমরা করতে পারি। আর এই অংশগুলা যেটার সাথে লাগানো থাকে সেটা হচ্ছে র্যাম, এই যে র্যাম, র্যামের সাথে এই অংশগুলা লাগানো থাকে। টেবিলের সাহায্যে, টেবিল আসলে মূল ভিত্তি, যেটা মূল ভিত্তিটা যে থাকে মেশিনের সেইটার সাথে সংযুক্ত থাকে। এর জব বা যেটা ওয়ার্ক, যেটা যে জবটার মধ্যে আমরা কাজ করব সেই জবটাকে আটকানোর জন্য যে বাইস ব্যবহার করা হয়, এই বাইসকে শেপার টেবিলের বেসের সমতলে ডানে বামে উপরে নিচে সরানো যায় এবং ইউনিভার্সাল টেবিলের বেসের তলের সাথে যে কোনো কোণে ঘোরানো যায়। মেশিনের র্যামের সামনে টুল পোস্ট বা টুল হেড সংযুক্ত থাকে, টুলকে আটকানোর জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে আছে স্যাডেল, ক্রস রেল। আমরা তো ক্রস রেল সম্পর্কে ইতিমধ্যে দেখেছি, সেই ক্রস রেলের সাথে এটা স্যাডেলটা সংযুক্ত থাকে এবং টেবিলকে আটকানোর জন্যই ব্যবহার করা হয়। বেস সবার নিচে থাকে ভারী বস্তুর অংশ, এর উপরে পুরো মেশিনটা থাকে। এই বেসের মধ্যে একটি তেল ধারক বা তেলের একটা ট্যাঙ্ক থাকে, সেটার উপরে তেল বা লুব্রিক্যান্ট থাকে, এটাকে লুব্রিক্যান্ট বলা হয়, পিচ্ছিল কারক হিসেবে সেটা ব্যবহার করা হয়। ফ্রেম, এটা বেসের উপরে একটা বড় ধাতব অংশ, বেসের উপরে সেটা বসানো থাকে। আর একটা অংশ হচ্ছে সবার উপরে থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, র্যাম। এটি শেপার মেশিনের প্রধান চলমান অংশ, কাটিং টুলসকে ধরে রাখে, চাককে চালনা করা হয়। এটি র্যাম আর্মের সাথে লাগানো থাকে যাতে করে সেটা আগে পিছে আসা যাওয়া করা যায়। আমরা এই র্যামের সাথে, এই যে এটা র্যামের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। এটা নামটা শুনেই আমরা এই শব্দটার সাথে পরিচিত হয়ে যাই যে কুইক রিটার্ন মেকানিজম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা সামনের দিকে যত তাড়াতাড়ি আসবে তার চেয়েও তাড়াতাড়ি যাবে হচ্ছে রিটার্নে, এই জন্য এর নাম হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। আমরা শেপার মেশিনে দেখেছি যে কোনো কাটিং এর সময় সে একমুখী কাটে, অর্থাৎ সামনের দিকে যখন ধাক্কা দেয় বা একমুখী হয়ে যখন কাটে একদিকে কেটে যায়, আবার যখন সে আবার আরেক দিকে চলে যায় রিটার্ন করে, তখন সে খুব দ্রুত চলে যায় যাতে সময়টা নষ্ট না হয়। এটা এখানে বলা হয়েছে যে ফরওয়ার্ড স্ট্রোকে ধাতু ক্ষয় হয় এবং রিটার্ন স্ট্রোকে কোনো ক্ষয় হয় না, সে একমুখী কাটে। তাই রিটার্ন স্ট্রোকে যথাসম্ভব ছোট রাখা হয়, অর্থাৎ তাড়াতাড়ি যাতে চলে যেতে পারে, এবং এই স্ট্রোকের কাজ হয় এবং এরকম ভাবে যে রিটার্ন স্ট্রোক দ্রুত চলে, এটাকে বলা হয় কুইক রিটার্ন মেকানিজম। আর এই কুইক রিটার্ন মেকানিজমের সাথে একবার উপরে যেটা লাগানো থাকে সেটা হচ্ছে র্যাম। আর এই র্যাম যতটুক চলাচল করে, এই স্ট্রোক যতটুক নেয় এটাকে বলা হয় স্ট্রোক লেন্থ। আরেকটা জিনিস হচ্ছে কাটিং স্পিড অ্যাডজাস্টমেন্ট। এই কাটিং স্পিডটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারবো এটা আমরা আলোচনা করব। তাহলে কুইক রিটার্ন মেকানিজম এর কিভাবে কাজ করে এটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো যখন বুল গিয়ার, এই যে এটা হচ্ছে বুল গিয়ার, এই যে বুল গিয়ারটা এখানে থাকবে, এই যে বুল গিয়ার, ক্র্যাঙ্ক গিয়ার বা বুল গিয়ার, এটাকে কেউ ক্র্যাঙ্ক গিয়ার বলে, আবার কেউ এটাকে বুল গিয়ারও বলে।
যখন এই বুল গিয়ারটা ঘোরা শুরু হয় তখন স্লাইডিং ব্লকে স্লটের ভিতরে লিভারের সাথে আটকানো ক্র্যাঙ্ক ঘুরতে থাকে। এই ভিতরে যে ক্র্যাঙ্কটা আছে এটা তখন ঘুরতে থাকে এবং স্লটের ভিতরে উঠানামা করতে থাকে। পরে লিভারটি এই যে লিভারটা তখন দোলন গতি প্রাপ্ত হয়, এরকম দুলতে থাকে। হ্যাঁ, তখন লিভার এই পি আর লিঙ্কের র্যামের সাথে আটকানো থাকে। এই যে পি বিন্দু, এই যে দেখো পি বিন্দু, আর এটা কি বিন্দু? আর বিন্দু। এই যে পি আর লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তখন কি করতে হবে? তখন সামনে পিছনে এটা যখন চলতে থাকবে, এটা যখন ঘুরতে থাকবে, তখন এটা চলতে থাকবে না, তখন এটা সামনে পিছনে আসা যাওয়া করবে। তখন দেখো ঘটনাটা কি ঘটবে। এপি লিভারটি, এই যে এ এবং পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, অর্থাৎ এই যে লিভারটা আছে, এপি লিভারটা আছে, এই এপি লিভারটা একটা অবস্থান থেকে যখন এটা ঘুরবে তখন এদিকে চলে যাবে না? এটাকে যদি আমরা 1 নম্বর অবস্থান ধরি, যখন এটা এদিকে চলে যাবে তখন সেটাকে যদি 2 নম্বর অবস্থান ধরি, তাহলে অবস্থাটা কি হয়? এপি 1 থেকে এপি 2 তে যাতায়াত শুরু করে। এবং ক্র্যাঙ্ক পিন এর সাথে যে ক্র্যাঙ্ক পিন আছে, এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্ক পিন, এই পিন পয়েন্ট, এই যে ক্র্যাঙ্ক পিনটা আছে, এই ক্র্যাঙ্ক পিনটা কি করবে? বৃত্তের সাথে, এই যে এখানে একটা বৃত্ত তৈরি হবে না, এই বৃত্তটার সাথে স্পর্শক হিসাবে কাজ করবে। তখন ফরওয়ার্ড স্ট্রোকে ক্র্যাঙ্ক পিন সিবি 1 থেকে, এই যে সি পিন, এইটা হচ্ছে ক্র্যাঙ্ক পিন, এই জায়গার সি, এটা হচ্ছে বি, এটাকে যদি আমরা 1 পজিশন ধরি, এটা 2 পজিশন, তাহলে 1 পজিশন থেকে, আর যদি এটাকে 1 ধরি, এটা তখন 2 পজিশন। 1 থেকে যদি আমি মনে করি যে 1 থেকে সিবি 1 থেকে সিবি 2 তে চলে যাবে, আবার যখন চলে যাবে তখন এখানে একটা কোণ সৃষ্টি হবে, এই কোণটাই হচ্ছে বিটা কোণ ধরলাম। আবার যখন বি থেকে যখন আবার সিবি 2 থেকে যখন আবার 1 এ চলে আসবে তখন আরেকটা কোণ সৃষ্টি হবে, এই কোণটাকে ধরলাম আমরা আলফা কোণ। দেখো এটা আমি বলতে গিয়ে অনেকে হয়তো ভালোভাবে বুঝতে পারতেছো না, সেই জন্য আমি একটা ভিডিও লিংক তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে সবার কাছে জিনিসটা সহজভাবে উপস্থাপন করা হয়ে যায়। এই জন্য আমরা ভিডিও লিংকে, দেখো এটা হচ্ছে র্যাম, এই র্যামের অংশে এখানে কাটার থাকে। এই কাটার কি হচ্ছে দেখো, এই কাটার যখন আসতেছে তখন কি হচ্ছে, যখন এই কাটারের মধ্যে কাটার, এখানে আমি কাটার থাকে, এখানে কেটে কেটে সে আস্তে আস্তে যাচ্ছে, যখন ব্যাক করতেছে তখন দেখো দ্রুত ব্যাক করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। আর এইখানে কি হচ্ছে দেখো, এই গিয়ারটা, এই যে বুল গিয়ার, আমি বুল গিয়ারের কথা বলছিলাম না, দেখো এখানে গিয়ারটা কিরকম সুন্দরভাবে, গিয়ার তো ঘুরতেই থাকবে, কারণ এর মূল শক্তিটা আছে মোটর থেকে, মোটর ঘুরে। তাহলে যে সূত্রটা এখানে শুরু হয়, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, অর্থাৎ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি কে ভাগ করা হয়। এটা আমি আরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে পরের স্লাইডে আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। দেখো এটা এইভাবে কুইক রিটার্ন মেকানিজমটা কিভাবে কাজ করতেছে, এটা ভিডিওর মাধ্যমে একবার পরিষ্কার তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, এটা একবার যাচ্ছে এবং আসার সময়, ব্যাক করার সময় সে খুব দ্রুত চলে যাচ্ছে, আর যখন সে কেটে কেটে আসতেছে তখন সে মানে তুলনামূলকভাবে যাওয়ার চেয়ে আসার শুরু, মানে আস্তে আসতেছে এবং যাচ্ছে খুব দ্রুত। এই জন্য এটাকে বলা হয় কুইক রিটার্ন মেকানিজম। কুইক রিটার্ন মেকানিজম এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা অংশকে তোমরা আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা ভিউকে আমি আলাদা আলাদা ভাবে এখানে এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তোমরা দেখতেছো যে প্রত্যেকটা জয়েন্টে কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটা ঘূর্ণনে সে স্ট্রোক দিচ্ছে এবং সেই প্রত্যেকটা ঘূর্ণনের সাথে সাথে একটা করে স্ট্রোক হচ্ছে। এই যে একটা এইখান থেকে এই পর্যন্ত আসা যাওয়া করতেছে, এটা হচ্ছে স্ট্রোক লেন্থ। আমরা একটু আগে আমরা কুইক রিটার্ন মেকানিজমের সাথে একটা শব্দ পড়ছিলাম, সেটা হচ্ছে স্ট্রোক লেন্থ। এটা বিভিন্ন সান গিয়ারের সাথে, ক্র্যাঙ্কের সাথে কিভাবে কাজ করে সেই জিনিসটাই মূলত এখানে বোঝানো হয়েছে। কুইক রিটার্ন মেকানিজমের যে গাণিতিক মূলনীতি, মেকানিজমের মূলনীতি, এটা আমরা দেখতে পাই যে যেহেতু ক্র্যাঙ্ক পিন একই গতিতে ঘুরতে থাকে, সেহেতু কাটিং বা ফরওয়ার্ড স্ট্রোকের সময় অলস বাই হচ্ছে অলস বা রিটার্ন স্ট্রোকের সময়। কাটিং স্ট্রোকের সময়টাকে যদি আমরা বিটা ধরি, রিটার্ন স্ট্রোকের সময়টা হচ্ছে আলফা।
তাহলে বিটাকে যদি আমি বিটা ধরি এবং আলফাটাকে যদি আমি আলফা ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে 360 ডিগ্রি মাইনাস আলফা। আলফার মানটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস বিটা। আবার এটা যখন আমরা রিটার্ন স্ট্রোকে চলে যাই তখন কি হচ্ছে বিটা 360 ডিগ্রি মাইনাস আলফা বাই হচ্ছে আলফা। একটা হচ্ছে ফরওয়ার্ড স্ট্রোকের শুধু হচ্ছে বিটা কোণ বাই হচ্ছে অলস বা স্ট্রোকের রিটার্ন কোণ। আবার এইটাই একই জিনিস যখন আমরা উল্টা ভাবে যাই তখন মানে রিটার্নে যাই তখন কি হচ্ছে 360 ডিগ্রি থেকে আলফা কোণ মাইনাস হচ্ছে আর বাই হচ্ছে আলফা কোণ। যেহেতু আলফা কোণের মান কম তাই রিটার্ন স্ট্রোকও দ্রুত ঘটবে এবং আলফা কোণের মান যখন বেশি হবে তখন রিটার্ন স্ট্রোকের সময় কমানো বা বাড়ানো যাবে। যদি কম বেশি করা হয় আলফা কোণের মানকে কম বেশি করে রিটার্ন স্ট্রোকটাকেও বাড়ানো বা কমানো যায়। সাধারণত আমরা বিটার মান 220 ডিগ্রি ধরি এবং আলফার মান ধরি 140 ডিগ্রি। সিলেবাসের এই অংশে তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্কপিস টেবিলে যখন আমরা ওয়ার্কপিস সেটিং করব সেটার টেকনিক। ওয়ার্কপিস সেটিং করতে হলে আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম সেই চিত্রের মধ্যে টেবিল থাকে এবং এই টেবিলের উপরে টি স্লট আকৃতির স্লট কাটা থাকে। আমরা টেবিলের উপরে দেখেছি, তোমরা চিত্রটার মধ্যে দেখতে পারবে টি স্লট আকৃতিতে আটকানো থাকে এবং এই স্লটের মধ্যে 22টাকে আটকানো হয়। হ্যাঁ, এই 22টাকে আটকানো হয়। এইখানে 22 যে সেটিং এর জন্য আমাদের যা যা জিনিস দরকার হয় যেমন শেপার 22, সমান্তরাল বিভিন্ন বার, প্যারালাল বার, অ্যাঙ্গেল প্লেট, তারপরে হোল্ড ডাউন গ্রিপার্স, টো ডক্স, শেপার ইন্ডেক্স, সেন্টার, এই জিনিসগুলো আমরা সাধারণত ওই টেবিলের মধ্যে টি স্লটের মাধ্যমে শেপারে আটকাই। যেমন এখানে বিভিন্ন প্রকার বাইস, দেখো এটা কিন্তু একটা বাইস, এই যে বাইসের নিচে ক্লাম্পিং সিস্টেম আছে, এখানে টি স্লটের মাধ্যমে বসে নাট দিয়ে এটাকে আটকে দেওয়া হয়। বিভিন্ন প্রকার বাইস আছে এবং বাইসের সাথে বিভিন্ন প্রকার বুশ ব্যবহার করা হয় অ্যাটাচমেন্ট হিসাবে। হ্যাঁ, বিভিন্ন প্রকার বুশ ব্যবহার করা হয় বাইসের সাথে, বিভিন্ন প্রকার বাইস ব্যবহার করা হয়, বিভিন্ন প্রকার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। এবং দেখো এই যে বাইসের উপরে এই যে টি স্লট কাটা আছে, এই যে এখানে তো দেখা যাচ্ছে তোমাদের এই অংশ, নিচের অংশটা, এটা একটা অংশ, নিচের অংশটা আবার একটু বড় বড় করে কাটা, যাতে করে টি আকৃতির জিনিসগুলোকে এটার মধ্যে আটকায় দেওয়া হয়। আমাদের সিলেবাসের এই পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে শেপার মেশিনের স্পেসিফিকেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। স্পেসিফিকেশন আমরা যখন কোনো শেপার মেশিনকে কিনতে যাব বা আমি কোনো শেপার মেশিন চালনা করতে যাব, কোনো শেপার মেশিনে দেখব, আমি একটা শেপার মেশিনের বিভিন্ন অংশ আমাকে চিহ্নিত করতে হবে এবং সেই সাথে সাথে শেপার মেশিনের যে বিভিন্ন অংশগুলোকে আমি চিহ্নিত করব সেই বিভিন্ন অংশের বিভিন্ন প্রকার প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার ধাপ এবং সেই যে অংশগুলা, যেমন এখানে দেখো দেওয়া আছে ক্র্যাঙ্ক টাইপ, একটা ক্র্যাঙ্ক টাইপ শেপার মেশিন এখানে দেওয়া আছে। এটা ক্র্যাঙ্ক টাইপ শেপার মেশিন, এখানে বিভিন্ন ক্র্যাঙ্ক কাজ করে। এই শেপার মেশিনের লেন্থ কতটুক হবে, স্ট্রোক কতটুক হবে, বাইসের সাইজ কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এই শেপার মেশিনের স্পেসিফিকেশনে আমরা এই জিনিসগুলোকে উল্লেখ করে দেব। একবারে টপে যদি আমি চিন্তা করি, এখানে দেখো একটা জিনিস আছে ডাউন ফিট হ্যান্ডেল। এই যে ডাউন ফিট হ্যান্ডেল, সে কতটুক ডাউন যাবে, কতটুক আপে যাবে, এইগুলা কিন্তু আমাকে স্পেসিফিকেশনের মধ্যে উল্লেখ করতে হবে। টুল হ্যান্ডেল, এই যে হ্যান্ডেলটা আছে এই জায়গাটার মধ্যে টুল হ্যান্ডেল, এই টুল ধরে রাখে। আমরা এর আগে একটা চিত্রের মধ্যে এটাকে বড় করে দেখিয়েছি। তারপরে টুল পোস্ট, এই টুল পোস্ট কিন্তু এটার মধ্যে টুলকে, এই টুল পোস্টে এটাকে আটকে রাখে। আর এখানে দেখো একটা জিনিস আছে বাইস, এই বাইসটার মধ্যে আমরা যে বাইসটাকে, যে যন্ত্রটাকে আমরা কাজে লাগাবো, সেই মানে যে যন্ত্রটার মধ্যে, যে জবটার মধ্যে আমরা কাজ করব সেটাকে এখানে কাজে লাগাবো। আর এই অংশটা র্যাম, এই র্যামের ভিতরে আমরা সেটাকে, এই র্যামটা এটার ভিতরে আসা যাওয়া করবে। এই র্যামটা কিন্তু মুভেবল, একবার ডানের থেকে বামে, বামের থেকে ডানে, অথবা অন্যভাবে যদি চিন্তা করো সামনের থেকে পিছনে, পিছন থেকে সামনে,
যদি আমি সামনের থেকে পিছন দিকে কাটি, তাহলে সামনে থেকে পিছন দিকে যদি কাটি, তাহলে পিছন থেকে সামনের দিকে কুইক রিটার্ন মেকানিজমের মাধ্যমে খুব দ্রুত চলে আসবে। আবার যদি উল্টা ভাবে কাটি, যে না আমি পিছন থেকে সামনের দিকে কাটবো, তাহলে আবার সামনের থেকে পিছনে যাওয়ার সময় সে কুইক রিটার্নের মাধ্যমে দ্রুত চলে যাবে। এই যে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার যে তার রাস্তা, এই রাস্তাটা হচ্ছে তার কি স্ট্রোক লেন্থ। এই অংশটা হচ্ছে তাদের স্ট্রোক লেন্থ। এটা আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে এটাকে আমরা বিভিন্নভাবে এটাকে সেটিং করতে পারি। তারপরে আমাদের কাছে যেটা থাকবে, দেখো এখানে আমাদের যে প্রথম অংশটা যেটা রয়ে গেছে, সামনের যে অংশটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে সেটিং করব। সেটিং করার জন্যই আমাদের এই স্পেসিফিকেশন এই জায়গাগুলোকে খুব ভালো করে বুঝতে হবে, কেননা এই সেটিংগুলা স্পেসিফিকেশন দেখে দেখে আমাকে আগাইতে হবে। যেমন ফিট সিলেক্টর লেভেল, এই যে লিভারটা আছে, এই লিভারটার মধ্যে লিভারটা কোন লেভেলে থাকবে, এই লিভারটার লেভেলটা কিভাবে থাকবে সেটা দেখানোর জন্য এইখানে কিন্তু একটা লেভেল যন্ত্র, মানে লেভেল যন্ত্র বলতে এটাকে জাস্ট লেভেলিং এর জন্য এটাকে রাখা হয়েছে। যে ফিট সিলেক্টর, যখন আমরা ফিট দিব, যখন আমি বাইসের মধ্যে যখন আমি কোনো যন্ত্রকে আটকাবো, কাজ করার জন্য যখন আমি আটকাবো, তখন সেখানে কতটুক ফিট হবে, সেই ফিটটা যদি আমি একবার এক এক রকম দিই তাহলে তো বেশি কম হয়ে যাবে। এই জন্য একটা লেভেলের মধ্যে রেখে দিতে হবে। এই ফিট সিলেক্টর লেভেলে এটাকে আমরা রেখে দিব। এরপরে আছে দেখো স্টোক রেগুলেটর লক নাট। যখন আমি স্টোক নিব, এই স্টোকটা আমি কতটুকু নেব, আমার যদি জব ছোট হয় তাহলে তো বেশি বড় স্টোক নেওয়ার দরকার নেই। আমার স্পেসিফিকেশন লেদার স্পেসিফিকেশনে বা শেপার স্পেসিফিকেশন অনেক বড় আছে, কিন্তু আমার জবটা ছোট, তাহলে তো আমি পুরো স্টোক নেব না, তখন আমি একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন নেব। এই স্পেসিফিকেশনটার যে রেগুলেটরের মাধ্যমে কাজ করে সেটা হচ্ছে স্টোক রেগুলেটর শ্যাফট। এই শ্যাফটটা সেই রেগুলেটিংটা করে। এই পুরা মেশিনটা যেটার মধ্যে থাকে সেটা কলাম। তারপরে হচ্ছে ক্রস ফিট, এই জিনিসটা দেখা যাচ্ছে, এটাও একটা লিভার। এই দেখো এখানে একটা লিভার আছে, এই যে দেখো এখানে একটা লিভার আছে। এখানে ক্রস ফিট কতটুকু হবে, অর্থাৎ এই আসা যাওয়ার পরে এই যে বাইসের যে ফিটটা, এই ফিটিংটা কতটুকু হবে, এই ফিটটা আমরা এখানে দেখব। এটা হচ্ছে ক্রস ফিট ডিরেকশন লিভার, এই ডিরেকশনটা দেওয়ার জন্য এই কাজ করবে। তারপর হচ্ছে ক্রস ফিট ট্রাভেলার ক্র্যাঙ্ক। এটা এই যে ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্কের সাহায্যে ট্রাভেলারটাকে সেটিং করা হবে এবং এটাও স্পেসিফিকেশনের মধ্যে দেওয়া থাকবে। ভার্টিক্যাল ট্রাভেল শ্যাফট, এটা ভার্টিক্যালি সে ট্রাভেল কতটুকু করবে সেটাকে আমরা এখানে সেটিং করব। আর সবার নিচে দেখো আছে বেস, এটা তো বেস আমরা যখন মেশিন বসাবো তখনই সেটিং করে নেব। আর এই যে জায়গাটা দেখতে পারতেছো, এখানে ভিতরে থাকে কোটস অয়েল, অর্থাৎ এই জায়গাটার ভিতরে আমরা যে কুলেন্ট ব্যবহার করি, এই কুলেন্ট গুলাকে এইখান থেকে এইখানে আসে এবং এই কুলেন্টের মধ্যে, বেসের মধ্যে এই কুলেন্ট গুলা থাকে এবং এর সাথে একটা টেবিল থাকে। এই টেবিলটার মধ্যে আসলে বাইসটাকে আটকানো থাকে। এইভাবে এই জিনিসগুলা কাজ করে এবং এই কাজের জন্য স্পেসিফিকেশন দরকার। এই স্পেসিফিকেশনগুলো আসলে আমরা বাজারে যে মেশিনগুলো আমরা পাবো, সেই মেশিনগুলোকে পাইতে হলে সেই মেশিনগুলোর প্রচলিত কিছু ধারণা থাকে। মানুষ যেগুলা শেপার মেশিনগুলা ব্যবহার করা হয়, এগুলা সাধারণত বিভিন্ন ইঞ্চিতে ব্যবহার করা হয়, স্ট্রোকের ইঞ্চিতে। এটা দিয়ে কিন্তু ইঞ্জিনের নাম বলা হয়। যেমন মডেল এখানে দেওয়া আছে, দেখো স্পেসিফিকেশনে মডেলে দেওয়া আছে 12 ইঞ্চি স্ট্রোক, 18 ইঞ্চি স্ট্রোক, 24 ইঞ্চি স্ট্রোক, 30 ইঞ্চি স্ট্রোক। অর্থাৎ বাজারে কিনতে গেলে তোমাকে বলতে হবে যে আমি একটা 12 ইঞ্চি স্ট্রোক মডেলের শেপার মেশিন কিনবো। তাহলে এই যে 12 ইঞ্চি স্ট্রোকের জন্য কতটুক স্ট্রোক লেন্থ, এর স্ট্রোক লেন্থ হচ্ছে আসলে মূলত 305 মিলিমিটার। তারপরে লেন্থ অফ র্যাম এর উইদাউট টুল স্লাইডিং ছাড়া 660। তারপরে র্যাম বিগিনিং বার্নিং ইন বেয়ারিং কলাম, তো এখানে কত হবে 660। তারপরে র্যাম বার্নিং উইথ, এটার যে দৈর্ঘ্য প্রস্থের যে মাপটা সেটা কতটুকু হবে
স্লাইড ট্রাভেলসিং এ কতটুকু হবে। এই যে দেখো এখানে ডিটেলস বিভিন্ন মেশিনের বিভিন্ন রকম স্পেসিফিকেশন থাকতে পারে। আমি এখানে 12 ইঞ্চির একটা স্পেসিফিকেশন, 18 ইঞ্চির স্পেসিফিকেশন, 24 ইঞ্চির স্পেসিফিকেশন এবং 30 ইঞ্চির স্পেসিফিকেশন দেওয়া আছে। মানে 4টা স্পেসিফিকেশন এখানে তুলে ধরেছি আর কি। টপ ক্ল্যাম্পিং সারফেসিং অফ টেবিলে যেটা থাকতেছে, দেখো টেবিলের একটা সাইজ দেওয়া আছে 350 ইন্টু 205, 350 ইন্টু 205 স্লাইড দেওয়া আছে। এর মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ, টেবিলের একটা দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। মেন স্লাইড দেওয়া আছে এবং এখানে উইথ মেন স্লাইড দেওয়া আছে। তারপরে নং অফ স্পিড, কয়টা স্পিডে সে চলবে সেটাও দেওয়া আছে। রেঞ্জ অফ স্পিড, বিভিন্ন রেঞ্জ দেওয়া আছে এবং মোটরের কত হর্সের মোটর, এইটা একটা 2 হর্সের মোটর, 18 ইঞ্চিটা 2 হর্সের মোটরে চলবে, 24 ইঞ্চির জন্য 3 হর্সের মোটর। এখানে আবার আরপিএম 1440 আরপিএম লেখা আছে। আবার 30 ইঞ্চি স্টোকেরটার মধ্যে দেওয়া আছে 5 হর্স পাওয়ারের মোটর। মানে প্রত্যেকটা জিনিস ও মোটর 3 ফেজ কি সিঙ্গেল ফেজ সেইগুলোও থাকতে পারে স্পেসিফিকেশনের মধ্যে। এটা সাধারণত যে মেশিন প্রস্তুতকারক কোম্পানি তারা এটাকে তৈরি করে দেয়। এটাও স্পেসিফিকেশন, আসলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম স্টাইলে স্পেসিফিকেশনটা দেওয়া থাকে, সেটাই এখানে আমি উল্লেখ করতে চেষ্টা করেছি। এই স্পেসিফিকেশনগুলো তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে। আমরা এই পর্যায়ে আলোচনা করব শেপার মেশিন ব্যবহারের নিরাপত্তামূলক সাবধানতা সমূহ। আমরা জানি কোনো মেশিনকে পরিচালনা করলে, কোনো কাজকে পরিচালনা করলে সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, সেফটি অলওয়েজ। আমরা সবসময় সেফটিতে থাকবো, এই জন্য বারবার সেফটি নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু সেফটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেফটিগুলা বেসিক কিছু কিছু সেফটি আছে, এটা সব মেশিনের জন্য একই, সেখান থেকে তোমরা বের করে নিবে। তো স্পেসিফিক শেপার মেশিনের জন্য কিছু সেফটি আমি এখানে আলোচনা করব, যেমন র্যাম, টুল হেড, কাটিং টুলস, তারপরে ওয়ার্কিং স্পেস এবং ওয়ার্ক জব, টেবিল সাপোর্ট, ক্লাম্পিং স্ক্রু, ভাইস, এগুলা সুনির্দিষ্টভাবে যেটা যেখানে লাগানোর দরকার, যেটা যেভাবে আছে কিনা সেই জিনিসটা কিন্তু প্রথমেই নিশ্চিত হতে হবে। তারপরে স্ট্রোকের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য এবং অবস্থান বিন্যাসের পর যাচাই করে দেখতে হবে। আমি যে স্ট্রোকের দৈর্ঘ্য দিলাম সেটা কি আসলে ঠিক মতো কাজ করতেছে কিনা, এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ গায়ের দৈর্ঘ্যটা দিলাম এটা ঠিক মতো কাজ করতেছে কিনা, এটা প্রথমেই আগে চেক করতে হবে। আগেই মেশিন স্টার্ট দিয়ে দিলে বা মূল কাজে শুরু করে দেওয়া যাবে না। সকল মেশিনের বিন্যাস রেঞ্জ মেশিনে সরিয়ে নিতে হবে। যদি ম্যাগনেটিক চাক থাকে তাহলে কারেন্টের ব্যবস্থা ঠিকমতো আছে কিনা, লাইনটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। টেবিল ও র্যামের আড়াআড়ি ভাবে বা স্ট্রোকটা যখন আড়াআড়ি করে যায়, ওই চলাচলের সময় ওই সামনে দাঁড়ানো যাবে না, যেটা দেখতে হবে স্ট্রোক কোন পর্যন্ত যায়, ওখানে দাঁড়ানো যাবে না। এবং মেশিন র্যাম চলাকালীন সময় কোনো প্রকার চিপস অপসারণ করা উচিত নয়। এই জিনিসগুলো আমরা দেখব এবং এই কাজগুলা দেখো আমি বারবার একই জিনিস মেশিনটাকে আমরা বারবার দেখানোর চেষ্টা করেছি। এই মেশিনটা তোমাদের ততক্ষণ পর্যন্ত মনে থাকবে না যতক্ষণ তোমরা এই মেশিনটা নিয়ে তোমরা নিজেরা বাড়ির কাজ হিসাবে কাজ না করবে। বাড়ির কাজ হিসাবে যদি তুমি এই মেশিনের প্রত্যেকটা অংশের কার্যপ্রণালীটাকে যদি নিয়ে আলোচনা করো, এই কার্যপ্রণালীগুলোকে যদি তুমি খাতার মধ্যে লেখো এবং চিত্র অঙ্কন করো, তাহলেই তোমার মাথায় যাবে এবং বাড়ির কাজ হিসাবে এগুলা থাকবে। তোমরা বাড়ির কাজ হিসাবে প্রত্যেকটা অংশগুলোকে থাকবে। এই প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক লাইভে এবং আমার ফেসবুক পেজে কমেন্টসে অবশ্যই তোমরা কমেন্টস করবে এবং যার যে প্রশ্ন আছে সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই আজকের যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসটা যদি তোমরা আবার শুনতে চাও, সেটা ফেসবুক লাইভে যারা শুনছো এরপরে আবার তোমরা এই ক্লাসটাকে শুনতে পারবে দক্ষতা বাতায়নে http://skill.gov.bd/dt এই লিঙ্কে প্রবেশ করলে তোমরা এটা শুনতে পারবে। এছাড়াও www.facebook.com.skill.gov.bd এই লিঙ্কেও তোমরা ঢুকে সরাসরি আমার এই ক্লাসটাকে পুনরায় তোমরা সুন্দরভাবে শুনতে পারবে।
তাছাড়াও আমার ফেসবুকেও ঢুকতে পারবে। আমি প্রথমেই আমার ফেসবুক অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, সেখানেও ঢুকেও তোমরা কমেন্টস করতে পারবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্ল্যানার মেশিন। এটাও আমাদের আরেকটা সুন্দর মেশিন। আমরা এই মেশিন নিয়ে ডিটেইলস আলোচনা করব আগামী ক্লাসে পঞ্চম অধ্যায়। সেই পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনা প্রত্যাশা করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।